এখন যে সত্যি ঘটনাটা শুরু করছে সেটা ইংল্যান্ডের একটা সত্য ঘটনা। ঘটনাটা বহু বহু বছর পুরনো একটা ঘটনা, কিন্তু বলার উদ্দেশ্য হচ্ছে সত্যি একটা আশ্চর্য করে দেওয়ার মতো ঘটনা। আজকে যেটা শোনাবো সেটা, ঘটনাটা যার সাথে ঘটেছিল তার নাম হচ্ছে অ্যানা গ্রিন। বয়স ছিল 22 বছর। অ্যানা গ্রিন একটা হেল্পিং হ্যান্ড, একটা কাজের লোক, একটা বাড়ির দাসী। তো অ্যানা গ্রিন কাজ করত ইংল্যান্ডের অক্সফোর্ড শায়ার এলাকাতে। সেখানকার যে রাজদরবারের একজন সভাসদ, একজন কূটনীতিক, যার নাম স্যার থমাস রো। তার বাড়িতে অনেক দাস দাসী, কাজের লোক ইত্যাদি ছিল, তো তার মধ্যে অ্যানা গ্রিন হচ্ছে একজন। তো এবার স্যার থমাসের যে নাতি, যার নাম ছিল জাফরি রো, সে কিছু দূরেই থাকতো। প্রত্যেক দিন প্রায় সে আসতো নিজের দাদুর বাড়িতে, দাদুর সাথে দেখা করতো। আর সেই সঙ্গে সে অ্যানা গ্রিনের সাথেও একটা প্রেমের সম্পর্ক শুরু করেছিল। অ্যানা গ্রিন তার সাথে অনেকটা সময় কাটাতো। আর যেখানে সার্ভেন্ট কোয়ার্টার, যেখানে অ্যানা গ্রিন বা অন্যান্য দাসীরা থাকতো, সেখানে গিয়ে জাফরি তার সাথে দেখা করত, একান্ত ঘনিষ্ঠভাবে সময় কাটাতো। বেশ কয়েকবার তাদের দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছিল। হঠাৎ অ্যানা গ্রিন একদিন জানতে পারে সে প্রেগনেন্ট হয়েছে। নিজের প্রেগনেন্সির খবর সে যার বাড়িতে কাজ করে, তার যে নাতি, যার জন্য আজ সে প্রেগনেন্ট, তাকে জানিয়েছিল। যেদিন জানতে পেরেছিল জাফরি যে অ্যানা প্রেগনেন্ট হয়েছে, তারপর থেকেই সে নিজের দাদুর বাড়িতে আসা একদম টোটালি বন্ধ করে দেয়। অ্যানা গ্রিন ব্যাপারটা বুঝতে পেরেছিল যে জাফরি কিন্তু আর এ বাড়িতে আসছে না। কিন্তু অ্যানা কি করবে, কিচ্ছু করার নেই। ধীরে ধীরে একটা সময় বাকি যে আরো কাজের লোক যারা তার সাথে থাকে, তারা ব্যাপারটা বুঝতে পেরেছিল। তখন অনেকটাই সময় হয়ে গেছে, কিচ্ছু করার নেই। তো অ্যানা ওইভাবেই কিন্তু সময় কাটাচ্ছে। তারপরে একদিন অ্যানার খুব পেটে যন্ত্রণা হয়, প্রিম্যাচিওর একটা বেবি হয়। আর সেই বেবিটাকে নিয়ে গিয়ে বাকি যে দাস দাসীরা, তারা বাচ্চা অবস্থাতে কবর দিয়ে দিয়েছিল। কারণ বিয়ে হয়নি, অ্যানা প্রেগনেন্ট, তারপরে অ্যানা একটা প্রিম্যাচিওর বেবিকে জন্ম দিয়েছে, তো বাচ্চাটার আর বেঁচে থাকার দরকার নেই। তো তারা সেখানে কবর দিয়ে দিয়েছিল। এদিকে এই খবরটা অ্যানা যে বাড়িতে কাজ করে, বা সেই জাফরি রো যার জন্য অ্যানা প্রেগনেন্ট হয়েছে, তার দাদু স্যার থমাস রো জানতে পেরেছিল। আগেই বলেছি তিনি রাজ দরবারের একজন কূটনীতিক। রাজ দরবারে তার যাতায়াত আর রাজবাড়ির সাথে ঘনিষ্ঠতা। তো তখন সেখানকার যে কোর্ট, সেখানে তিনি জানিয়েছিলেন যে তার বাড়ির একজন কাজের মানুষ, সে নিজের জীবিত সন্তানকে কবর দিয়েছে। এবার অ্যানা গ্রিনকে অ্যারেস্ট করে নিয়ে গেছিল রাজদরবারের সৈন্যরা। তারপরে তদন্ত করে যেখানে সেই ছোট্ট জীবিত বাচ্চাকে কবর দেওয়া হয়েছিল সেখান থেকে বের করা হয়। তার পোস্টমর্টম হয়। পোস্টমর্টমের রিপোর্টে জানা যায় যে বাচ্চাটা সত্যি সত্যি জীবিত ছিল যখন তাকে মাটি চাপা দেওয়া হয়েছে। এবার অ্যানার উপরে রাজদরবারে যখন বিচার চলছে, সবাই রেগে যায় যে কেমন মা, একজন মা হয়ে কিভাবে নিজের জীবিত সন্তানকে এইভাবে মাটি চাপা দিতে পারে। অনেক কেস চলে, চলার পরে সব দাসদাসী যারা এই ঘটনাটা ঘটিয়েছিল, তারা সবাই বলে যে তারা এমন করেনি, যা করেছে অ্যানা স্বেচ্ছায় করেছে। সেই জন্য অ্যানাকে ফাঁসির শাস্তি দেওয়া হয়। একটা ডেট ঠিক করা হয় যে ওই দিন অ্যানাকে ফাঁসি দিয়ে দেওয়া হবে। যে দিনটা ঠিক করা হয়েছিল ঠিক সেই দিন, 14ই ডিসেম্বর 1650 সাল, সময় মতো সব ব্যবস্থা করা হয়। অ্যানাকে ফাঁসি কাঠে ঝুলিয়ে দেওয়া হয়। তখন ওই সময় ওখানকার যেমন নিয়ম, ঠিক সেই রকম ভাবে মোট 8 ঘন্টা তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে রাখা হয়েছিল। আর সেই সময়টাতে অন্যান্য দাস দাসীরা, বিভিন্ন রাজদরবারের সৈনিকরা সবাই তার পা ধরে ঝুলে টানাটানি করে, বা ওই অবস্থায় ঝুলন্ত অবস্থায় সোলজাররা মারধর করে। ওটাই সেখানকার নিয়ম ছিল, যাতে তাড়াতাড়ি প্রাণটা বেরিয়ে যায়।
তারপরে যেমন নিয়ম সেখানকার, এবার এগিয়ে আসে ডাক্তার আর জাল্লাদ। এসে ভালোভাবে বডিটাকে নামাবার পরে পরীক্ষা করে দেখা হয় যে সত্যি সত্যি প্রাণ বেরিয়েছে কিনা। তো তারা দেখে নেয় যে সব ঠিক আছে আর শরীরে প্রাণ নেই। এবার একটা কফিনের ব্যবস্থা করা হয়। কফিনে সেই বডিটাকে প্যাক করে পাঠিয়ে দেওয়া হয়েছিল অক্সফোর্ড ইউনিভার্সিটির মেডিকেল ডিপার্টমেন্টে। সেখানে সার্জেন পোস্টমর্টম করবেন, এটাই সেখানকার নিয়ম, সেটাই করা হবে বলে তার বডিটাকে যখন টেবিলের ওপর তোলা হয়েছে, ডাক্তারের নাম ছিল স্যার উইলিয়াম পেট্টি, যিনি একজন সার্জেন, আগেই বলেছি। তো তিনি যখন সেই ডেড বডির কাছে এসেছিলেন যে এবার তিনি পোস্টমর্টম করবেন, তখন তিনি দেখেছিলেন যে বডির পালস খুব হালকা গতিতে চলছে, হৃদয়ের স্পন্দন তখনও বাকি আছে। ডক্টর তাড়াতাড়ি নিজের সহযোগীদেরকে ডেকেছিলেন, তাড়াতাড়ি ওই বডির হাত পা ইত্যাদি গরম করার ব্যবস্থা করা হয়। অ্যানা গ্রিনের গলার সমস্ত টিস্যু ছিঁড়ে গেছিল, সে রক্ত বমি করেছিল বারবার, লম্বা সময় পর্যন্ত চলেছিল তার অসুস্থতা, কিন্তু তাকে বাঁচিয়ে ফেলেছিল ডক্টর উইলিয়াম পেট্টি আর তার টিম। সে বেঁচে আছে জানতে পেরে আবারও কেসটা রিওপেন করা হয়, যে তাকে তো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কিন্তু সে তো মরেনি। তাহলে আবারও কেসটা রিওপেন হয়, আবার কেস চলে, শুনানি হয়, কিন্তু এবারে সৌভাগ্যক্রমে প্রমাণ হয়ে যায় যে এই ব্যাপারটাতে অ্যানা গ্রিনের কোনো দোষ নেই। যেটা করেছে তার সাথে আরো যে দাস দাসীরা কাজ করে তারা করেছে। তাকে সসম্মানে মুক্তি দেওয়া হয়েছিল। তারপরে অ্যানা গ্রিনের আবারও বিয়ে হয়েছিল, বিয়ের পরে 3 সন্তানও হয়েছিল, সে সুখে সংসারও করেছিল। চতুর্থ সন্তান জন্ম দেওয়ার সময় সে মারা গেছিল। একজন ফাঁসির আসামি, নির্দোষ হলেও সে ছিল ফাঁসির আসামি, তাকে ফাঁসির দড়িতে টাঙিয়ে রাখা হয়েছিল 8 ঘন্টা, তাও কিন্তু সে মরেনি। এই যে ঘটনা, এইটা প্রমাণ করে দেয়, কথায় আছে না, রাখে হরি তো মারে কে। ঠিক সেই রকমই ঘটনা ঘটেছিল অ্যানা গ্রিনের ক্ষেত্রে। ফাঁসি তো দেওয়া হয়েছিল, কিন্তু অ্যানা মারা যায়নি। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবার চেষ্টা করবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।